26/11/2021 ইন শুক্রবার হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে সবাইকে 247তম ক্লাসে স্বাগতম। আপনারা জানেন হোমিও দর্পণ গ্রুপের আজকের আয়োজনে রয়েছে সার্কোমা এর একটি পার্ট। আর ইতিমধ্যে সার্কোমার প্রথম পর্বে আমরা পেয়েছি ইউটেরাইন লিউমাইসার্কোমা এর উপর সুন্দর একটি লেকচার। আর আজ আমরা জানব ট্রিটমেন্ট অফ লিউমাইসার্কোমা। এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রশিক্ষক, শিক্ষক, চিকিৎসক ও গবেষক ডক্টর ওয়াই আরিফ, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড অ্যানেস্থেসিওলজিস্ট, হোমিওপ্যাথিক, আউটডোর মেডিকেল অফিসার, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, যিনি আমাদের জন্য লিখেছেন অনবদ্য অনেক বই যা আপনারা ইতিমধ্যে জেনেছেন। তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের হোমিও দর্পণ গ্রুপ কর্তৃক আয়োজিত এই ক্লাসে আমাদের আলোচনা লিউমাইসার্কোমা, ইউটেরাইন লিউমাইসার্কোমা নিয়ে গত পর্বে আলোচনা করেছি। আজকে ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব। যেহেতু গত পর্বে কিছু অংশ আলোচিত হয়েছিল, তো আমি একটু রিভিউ করে স্মরণ করে দিতে চাই, যাতে করে ট্রিটমেন্টের বিষয়টা বুঝতে সুবিধা হয়। তো ইউটেরাইন লিউমাইসার্কোমা এটা কি? এটা হচ্ছে ইউটেরাসের এক ধরনের ক্যান্সারাস টিউমার। ইউটেরাসের এক ধরনের ক্যান্সারাস টিউমার এবং সার্কোমা জাতীয় টিউমার। এবং এই সার্কোমার অন্তর্ভুক্ত যে ক্যান্সারাস টিউমার গুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো ইউটেরাইন লিওমাইসার্কোমা is malignant and may spread locally into other area of the body, especially the lung and the liver, often causing life-threatening complications. এটা যদিও জরায়ুতে হয়, কিন্তু ম্যালিগনেন্ট টিউমার বা যেগুলো ম্যালিগনেন্সি রয়েছে বা ক্যান্সার যেগুলো রয়েছে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যে জায়গাটা থেকে উৎপন্ন হয় সেই জায়গাতেই সীমাবদ্ধ থাকে না, তাদের গতি প্রকৃতি থাকে আশেপাশের অন্যান্য অর্গানগুলোতে ইনভেড করার, অন্যান্য অর্গানগুলোতে ছড়িয়ে যাওয়ার। তো এই লিওমাইসার্কোমাও আশেপাশে অন্যান্য অর্গানগুলোতে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়া সাধারণত ক্যান্সার ছড়িয়ে যাওয়ার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ব্লাডের মাধ্যমে আর একটা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে। তো ছড়িয়ে গিয়ে কোথায় ছড়িয়ে গিয়ে সেক্ষেত্রে লাংস, লিভার এই স্থানগুলোতে আক্রান্ত করতে পারে, যেটাকে আমরা বলি কি মেটাস্টেসিস। আমরা এই বিষয়গুলো কিভাবে বুঝবো? আসলে এই বিষয়গুলো বুঝতে হলে সিমটমের সঙ্গে সঙ্গে কিছু টেস্ট রয়েছে, এমআরআই, সিটি স্ক্যান, পেট, এই ধরনের টেস্টের মাধ্যমে, আল্ট্রাসোনো, এক্স-রে, এই ধরনের টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোথায় টিউমারটা অবস্থান করছে বা কতদূর সেটা স্প্রেড করেছে। তো লিওমাইসার্কোমা recur in more than half of the case, sometimes within 8 to 16 months of the initial diagnosis and treatment. তো এখানে বলছে যে বিষয়টা ডায়াগনোসিস হয়েছে, টিউমার হয়েছে, এরপরেও এটা আবার পুনরায় প্রকাশিত হতে পারে, পুনরায় দেখা দিতে পারে 8 থেকে 16 মাসের মধ্যে। এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তাদের একটা ক্লিনিক্যাল রিসার্চ। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দ্য এক্সাক্ট কজ অফ ইউটেরাইন লিওমাইসার্কোমা ইজ আননোন, জানা নেই। এরকম ভাবে চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছুরই কারণ জানা নেই। কেন হচ্ছে? কারণ আননোন, ইডিওপ্যাথিক কজ। তো এখানে এই কথাটাই বলছি, আসলে আননোন কজ। They often occur spontaneously for
an apparent reason. In extremely rare cases, some researchers believe they may signify a malignant change of brain. কিছু কিছু রিসার্চার বলছে যে এগুলো ইউটেরাসে যে টিউমার হয়, ফাইবার টিউমার, সেই টিউমার থেকেও এই ধরনের ম্যালিগনেন্সিতে কনভার্ট হতে পারে। However, often researchers argue that malignant transformation of fiber is unproven, এবং কিছু রিসার্চার বলছে যে না, এটা আসলে এভাবে প্রুভ হয় নাই, এটা যে ফাইবার থেকে কখন হতে পারে এই বিষয়ে আমরা যথেষ্ট প্রমাণ পাই নাই। দুটো মতবাদই রয়েছে। Fibers are the most common tumor affecting women and often appear during childbearing years. ইউটেরাসে যে টিউমারটা হয়, ফাইবার টিউমার হয়, সেই টিউমারটা কিন্তু কমনলি দেখা যায় এবং এই টিউমারটা বলছে চাইল্ড বিয়ারিং ইয়ার্স ডিউরিং পাওয়া যায় এই সময়টাতে। Researchers speculate that genetic and immunological abnormalities, environmental factors, ultraviolet ray, certain chemicals, ionizing radiation, diet, stress, and or other factors may play contributing to cause such types of cancer. কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, যদিও পরিচিত কারণটা কি এটা কারণটা জানা যাচ্ছে না, কিন্তু কিছু কজ রয়েছে, এক্সাইটিং কজ রয়েছে, যে এক্সাইটিং কজগুলোর কারণে এই লিউকোসাইটোমাটা হয়। তো আমরা কিন্তু হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে আমরা এক্সাইটিং কজ ক্লিনিক্যালি অনেক প্রমাণ রয়েছে যে এর পিছনে মায়োজেনেটিক কজগুলো দায়ী। তো রিসার্চাররা তারা বলতেছে যে কিছু জেনেটিক ফ্যাক্টর এবং বডির কিছু ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটিস, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার যে বিষয় রয়েছে সেটার অ্যাবনর্মালিটিস এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো, এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলো সাধারণত দায়ী। এখন আমরা যদি এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান, মডার্ন সায়েন্সের সঙ্গে একটু মিলিয়ে নিই, তাহলে এই যে জেনেটিক কথাটা বলা আছে, যে জেনেটিক ফ্যাক্টর এবং ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটি, এই বিষয়টাকে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এখানে আমরা মায়োজেমের সাথে অনেক রিলেশনশিপ পাবো। আর বাকি যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেক্ষেত্রে তো অস্বীকার করার কিছুই নেই। যেমন এক্সপোজার টু আল্ট্রাভায়োলেট রে, সূর্যের যে অতি বেগুনি রশ্মি, এটার কারণে হতে পারে। সার্টেন কেমিক্যাল, কিছু রাসায়নিক উপাদান যেমন আয়োডাইজিং রেডিয়েশন, এছাড়া খাবার দাবার, আমরা যে এখন অ্যাডাল্টাইড ফুড খাচ্ছি, সেই খাবার দাবার, স্ট্রেস, হ্যাঁ, দৈনন্দিন জীবনে মানসিক চাপ, স্ট্রেস এন্ড অর আদার ফ্যাক্টরস মে প্লে, এবং আরো অনেক ফ্যাক্টরই রয়েছে কন্ট্রিবিউটিং কজিং স্পেসিফিক টাইপ অফ ক্যান্সার। আজকে একটু পেশেন্টের কথা আমি বলি। পেশেন্টটা উনি দীর্ঘ প্রায় 16 বছর যাবত সাফার করতেছে, তার গ্যাস্ট্রিক রিলেটেড বিভিন্ন প্রবলেমে সে সাফার করছে, এবং এ পর্যন্ত 16 বছরে তো বুঝতেই পারছেন যে কত চিকিৎসক সে দেখিয়েছে। তো একজন মহিলা, হিজাব পরা, আমি বললাম আপনার হিজাবটা খোলেন, ফেসটা উন্মুক্ত করলো। তখন তার ফেসের মধ্যে আমি কিছু ডিপ্রেশন, কিছু বিষণ্ণতা, কিছু দুঃখ কষ্টের ছাপ দেখতে পেলাম। তো আমি তখন থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার এই রোগটা হয়েছে কত বছর আগে? 13 বছর আগে। সেটা কি বিয়ের পরে না আগে? বিয়ের পরে। কতদিন পর থেকে? প্রায় 2 বছর পর থেকে। আচ্ছা আপনার হাজবেন্ড কেমন মানুষ? তো উনি বলছে খুব ভালো মানুষ। আচ্ছা ভালো কথা, তো আপনার
ফ্যামিলিগত কোনো রকমের ঝামেলা ছিল, চাপ ছিল? তো যে হ্যাঁ, আমার শাশুড়ি এবং ননদ বেশ মেন্টাল টর্চারিং করতো, বিভিন্ন বিষয়ে ভুল ধরতো, ভুল ধরতো, আর বিভিন্ন বিষয়ে কথা শোনাতো। এবং তারপর প্রায় 2 বছর আমি তখন কি করতেন আপনি? তাহলে আমি আহ, চুপচাপ কান্না করতাম। আহ, ঝগড়া করতেন না, প্রতিবাদ করে ঝগড়া কর, যে আসলে তো আমি তো একা, ওদের সঙ্গে তো আমি আসলে পেরে উঠবো না বা পারতাম না, যার জন্য একাকি কান্না করতাম। হুম। একবার রাগ করে বাবার বাড়িতে চলে গেছিলাম, আবার ব্যাক করছি। তো এই যে যে বিষয়টা আলোচনা করতে গিয়ে আসলে যে স্ট্রেস, স্ট্রেস এবং এই মহিলার আমি টেস্ট রিপোর্ট গুলো দেখলাম, তার অ্যান্ট্রাল ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, ইউটেরাইন বাল্কি ইউটেরাইন ফাইবার রয়েছে এই মহিলার। হ্যাঁ, তো ইউটেরাইনের এই ফাইব্রয়েডের পিছনে, ইউটেরাসে লিওমা সার্কোমা মানে ক্যান্সারের পিছনে যদি স্ট্রেস দায়ী থাকে, তাহলে ফাইব্রয়েডের পিছনে কেন দায়ী থাকবে না? তো এই বিষয়টাই উল্লেখ করার জন্য আমি এই উদাহরণটা দিলাম। আসলে এই ধরনের যে এক্সাইটিং কজ, এই এক্সাইটিং কজ গুলো, এই এক্সাইটিং কজ গুলো প্রভাবিত করে বডির ইন্টারনাল মায়োসিটিক কজটাকে। এই মহিলা ইন্টারনাল মায়োসিটিক কজ যদি আমি দেখতে যাই, তাহলে আমি তার ব্যক্তিগত নেচার এবং তার ফ্যামিলি হিস্ট্রি, এই দুটো আমাকে দেখতে হবে। আমরা যখন কোনো রোগীর কোনো একটা ডিজিজ নিয়ে আসে আমাদের কাছে, তখন অবশ্যই ডিজিজের অরিজিনটা কি, ওই রোগীর মাইজমেটিক অবস্থাটা কি, রোগীর মেন্টাল কনস্টিটিউশনটা কি, এবং ফ্যামিলিগত ভাবে কোন মাইজমেটিক বা কোন এনভায়রনমেন্টাল অবস্থাটা তার ভিতর প্রভাবিত করেছে, সেগুলো অবশ্যই বিবেচনায় আনতে হবে। এবং যখন আমরা এগুলোকে বিবেচনায় এনে মেডিসিন নির্বাচন করতে পারবো, তখন দেখবেন যে মেডিসিন আপনার চাহিদা মোতাবেক মেডিসিন রেসপন্স করতেছে। তো যাই হোক, একটা কথা থেকে অন্য কথা চলে গিয়েছিলাম। এখন আসছি যে এই লিওমাসাইকোমার বাকি যে বিষয়গুলো নিয়ে। In individual with cancer, including leiomyosarcoma, malignancies may develop due to abnormal change in the structure and orientation of certain cell known as oncogenes. বলা হচ্ছে যে কিছু সেল রয়েছে আমাদের বডিতে, যে সেলগুলো সাধারণত কি করে, আমাদের বডির মধ্যে সেলুলার গ্রোথ যে রয়েছে, যে সেলুলার গ্রোথটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, এগুলোকে অনকোজেন বলা হয়, এই ধরনের সেলগুলোকে। তো এই অনকোজেনের অ্যাবনর্মাল আচরণের জন্য এই ধরনের ক্যান্সার দায়ী। অনকোজেন কন্ট্রোল cell growth, tumor suppressor control cell division, and ensure that cells die at the proper time. একটা সেল কখন মারা যাবে, কত সময় বেঁচে থাকবে, এটা এরা নির্ধারণ করে এই সেলগুলো, এবং তাদের অ্যাবনর্মালিটিস এর কারণে কিন্তু এই ধরনের অ্যাবনর্মাল গ্রোথটা হয়। So we have to treat according to its constitution and mathematic condition. এখন যদি আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের করতে গেলে অবশ্যই অবশ্যই রোগীর মাইজমেটিক অবস্থাটা বুঝতে হবে, এক্সাইটিং কজগুলো বুঝতে হবে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো বুঝতে হবে, এবং ফ্যামিলি হিস্ট্রি তার উপরে কি প্রভাবটা ফেলেছে, হ্যাঁ, জেনেটিক প্রভাব ফেলেছে, সেটাও বুঝতে হবে। যেহেতু এই ধরনের ডিজিজ কারণ হচ্ছে কি, প্রথমে জেনেটিক কজ বলা হয়েছিল, তবে ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটিস এর কথা বলা হয়েছিল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কথা কিন্তু বলা হয়েছে। যেহেতু এই বিষয়গুলো দায়ী, সুতরাং আমাদেরকে এই দিকে চোখ কান খোলা রেখে কিন্তু আমাদের অস্ত্রটাকেও এরকম ভাবে শানিত, ধারালো করে নিতে হবে। অর্থাৎ সেই অস্ত্র আমরা প্রয়োগ করব যেটা এই কজগুলোর সঙ্গে
বা এই ম্যাজমেটিক অবস্থাগুলোর সঙ্গে রিলেটেড। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখন আসি যে আসলে এই ধরনের ইলিওমা সার্কোমা এটার ট্রিটমেন্টে করা যায়। প্রথমে ডায়াগনোসিস আছে। ডায়াগনোসিসটা হচ্ছে সিটি, কম্পিউটারাইজড টমোগ্রাফি, এরপরে এমআরআই, ইউএস ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি, সেগুলো আমরা ডায়াগনোসিস করে দিতে পারি। সিএ মার্কার, সিএ 19.9, এই ধরনের যে বিভিন্ন মার্কার গুলো রয়েছে আমরা দিতে পারি। ট্রিটমেন্টের কোন বেসিসে ট্রিটমেন্ট করবো সেটা কিন্তু অলরেডি বলা হয়েছে। এখন কিছু মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচনা এটার উপর, লিওমা সার্কোমার উপর খুব একটা দীর্ঘায়িত হবে না। এরপরে কিছু সময় আপনাদের সঙ্গে মুক্তভাবে কথা বলবো বিভিন্ন বিষয়ে। আপনারাও বলবেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, আমিও বলবো ইনশাল্লাহ। আজকে একটু রিল্যাক্স হতে চাই আপনাদের সঙ্গে কথা বলে, আমাদের যারা চিকিৎসক বৃন্দ আছে সবার সাথে কথা বলে রিল্যাক্স হতে চাই। তো ল্যাকেসিস ফার্স্ট মেডিসিন, যেটা আমি আলোচনা করছি, ল্যাকেসিস। Uterine and ovarian pain handled by flow of blood. আমরা জানি ল্যাকসিসের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে নির্গমনে কি হয়, নিবৃত্তি হয়, নির্গমনে উপশম হয়, নির্গমনে উপশম হয়। এটা ল্যাকসিসের অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক লক্ষণ। তো এই ইউটেরাইন এবং ওভারিয়ান পেইন যেটা হবে ল্যাকসিসের ক্ষেত্রে, যেহেতু লিওমার সার্কোমা জরায়ুতে যে ধরনের ক্যান্সার, এবং এই ক্ষেত্রে যদি পেইন হয় এবং সেই পেইনটা হবে কি, যখন ফ্লো হবে, ব্লাড যখন ফ্লো হবে, সেটা মেনস্ট্রুয়েশন ফ্লো হোক বা যেভাবেই হোক না কেন, যদি ফ্লোটা হয় তখন সে পেইনটা রিলিফ পাবে। এক, ক্লাইমেট্রিক ট্রাভেল, পালপিটেশন, ফ্লাশেস অফ ফিট, হেমারেজ এটসেট্রা। ল্যাকেসিস মানে হেমারেজ, বিভিন্ন রকম অরিফিস থেকে কি হয়, ব্লিডিং হয়, টু মাচ ব্লিডিং হয়। ল্যাকেসিসের এই ব্লিডিং হওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি। তো এই ধরনের ক্যান্সার রোগী হলে তাদের ব্লিডিং থাকবে, বিশেষ করে কোথায়, ইউটেরাস থেকে ব্লিডিং থাকবে। তার সঙ্গে ক্লাইমেট্রিক একটা ট্রাভেল। ক্লাইমেট্রিক ট্রাভেলটা কি, সেটা হচ্ছে রজ বিবৃতিকালে যে সমস্যাটা হয়, যখন মেন্সটা বন্ধ হয়ে যায়, তারপরে কি হয়, খুব ফ্লাশিং হয়, হাত মাথা গরম, মাথাটা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, হ্যাঁ, শরীরে খুব হিট অনুভব, জ্বালা পোড়া, অ্যাংজাইটি, পালপিটেশন হয় বুক ধড়ফড়, এই ধরনের সিমটম গুলো আমরা তার মধ্যে পেতে পারি। এবং তাদের কপিয়াস লিউকোরিয়া থাকে, স্মার্টিং, স্টেনিং and stiffening the linen greenish। খুব জ্বালা করবে, যখন লিউকোরিয়া হবে তখন অত্যন্ত জ্বালা করবে, প্রচুর পরিমাণে হবে। এবং যখন এগুলো কাপড়ে লাগবে তখন সেখানে কি দাগ পড়বে। ডিসমেনোরিয়া থাকে, প্রচন্ড ব্যথা থাকে, পেইনফুল মেনস্ট্রুয়েশন যেটা থাকে অন ফার্স্ট ডে, প্রথম দিন। কেন প্রথম দিন? কারণ আমরা জানি ল্যাকেসিস মানে নির্গমনে নিবৃত্তি। যখন ফ্লো যখন বেশি হয় তখন কিন্তু পেইনটা কমে যায়। এটা ল্যাকেসিসের অন্যতম একটা চরিত্র। আমরা যদি এই রিলেটেড রুব্রিকগুলো নিই, তো ফিমেল জেনিটালিয়া থেকে যে রুব্রিকগুলো নিয়েছি, menses return, cis after the regular menstrual cycle, female genital কি, menses return, cis after the regular menstrual cycle। সেটা হচ্ছে যে তার অলরেডি কি হয়ে গেছে, তার অলরেডি মেনোপজ হয়ে গেছে, রজোবৃত্তি হয়ে গেছে,
বাট এরপরে আবার রিপেয়ার করলো, এবং এই যে মিস বন্ধ হয়ে গিয়ে আবার রিপেয়ার করা ব্লিডিং হওয়া ইউটেরাস থেকে, এটাই কিন্তু মূলত যার এতে কোনো গ্রোথ হলে তার লক্ষণ। এবং আফটার 40-50, আফটার 45 বা 50 যদি এরকম হয় যে মিসটা বন্ধ হয়ে গেছে, রজনীটিস হয়েছে, এরপর আবার ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই জন্য আমি এই রোগটি নিয়েছি। ফিমেল জেনিটালিয়া মেট্রোরেজিয়া, প্রচুর ব্লিডিং হয়। মেট্রোরেজিয়া, মেট্রোরেজিয়া ক্যান্সারাস এফেকশন, তার মধ্যে ক্যান্সার হয়েছে বা ক্যান্সারাস প্রবণতা রয়েছে, তাদের কি প্রচুর মেনস্ট্রুয়েশন, প্রচুর ব্লিডিং হচ্ছে। ফিমেল জেনিটালিয়া চ্যাপ্টারে পেইন ইউটেরাস, যার হচ্ছে ব্যথা। ফিমেল জেনিটালিয়া লিউকেরিয়া, লিউকেরিয়া সাদা স্রাব হচ্ছে। ব্লাডার ইউরিনেশন ইনভলন্টারি, একটা বিষয় হচ্ছে এটা কেন নিলাম, লিওমাইসার্কোমা কিন্তু আমি ইউরিনারি যে ব্লাড রয়েছে সেই ব্লাডারের আমি সিমটম নিয়েছি যে অসারে মূত্রপাত হচ্ছে। এর কারণ হচ্ছে যখন এ ধরনের টিউমার জনিত কারণে জরায়ু অনেক ক্ষেত্রে বাল্কি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন যে ইউরিনারি ব্লাডার রয়েছে ব্লাডারের উপরে কিন্তু চাপ পড়ে, প্রেশার পড়ে, এবং তখন ইনভলন্টারি মেনস্ট্রুয়েশনটা হয়। সুতরাং কনকমিটেন্ট সিমটম এটা, যেটা আমরা হোমিওপ্যাথিতে কিন্তু বলা হয়েছে যে কনকমিটেন্ট সিমটম নিতে, এই জন্য সিমটমটার উপর বেস করে এটা নিয়েছি। রেকটাম কনস্টিপেশন, স্টুল রিমেইনিং লং উইথ নো আর্জিং, এবং অনেকক্ষণ ধরে বসে থাকার পরও তার কি হয়, স্টুল হচ্ছে না। এটাও কিন্তু এই ধরনের ইউটেরাসে গ্রোথ হলে এই সিম্পটমটা অ্যারেস্ট করতে পারে। কেন? কারণ রেটামের উপরে সেখানে চাপ পড়তে পারে, প্রেশার পড়তে পারে ইউটেরাসের এই গ্রোথ বা বাল্কিনেসের জন্য বা টিউমারের জন্য, সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন দেখা দেবে। এটা কিন্তু কনকমিটেন্ট সিম্পটম। জেনারেল ইমাসিয়েশন, যে কোনো ক্যান্সারাস অবস্থায় সাধারণত এই লক্ষণটা পাওয়া যায়, সেটা কি শীর্ণতায়, শুকিয়ে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে। জেনারেল সিক ফিলিং, এবং সার্বিকভাবে কি এক ধরনের অসুস্থকর অনুভূতি, জেনারেল ওয়ার্ডনেস, ক্লান্তি অনুভূতি, এগুলো ক্যান্সারাস অবস্থায় সাধারণত এই ধরনের অনুভূতিগুলো আসে। তাহলে জেনারেল সিমটম, কনকমিটেন্ট সিমটম, এবং পার্টিকুলার সিমটম, এবং বিশেষ সিমটম, এই ধরনের সিমটম গুলোকে যখন আমরা একত্র করতে পারবো, তখন কিন্তু একটা কমপ্লিট পিকচার আমাদের সামনে ফুটে ওঠে। যার জন্য আমি এইভাবে ডিজিজ প্যাথোলজি রিলেটেড রুব্রিক গুলো নিয়েছি, এবং এই সমস্ত রুব্রিক ল্যাকোসিস কভার করে। নেক্সট মেডিসিনটা যাচ্ছি, সেই মেডিসিনটার নাম কিওজোট। এটাও আর একটা হেমারেজিক মেডিসিন। কিওজোট আপনারা জানেন, হেমারেজ আফটার কাইসেন, শারীরিক মেলামেশার পরে ব্লিডিং, রক্তপাত, এবং এটাও কিন্তু ক্যান্সারের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি ইউটেরাসের সার্ভিক্সে হয় কিংবা ইউটেরাসে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ ক্যান্সারের, যে ব্লিডিং হয় আফটার কয়শন। এবং সেই জন্য এই কিলোজয়েড মেডিসিনটার তার নিজস্ব কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই সিমটমটা মিনস অলরেডি প্রলংড, অনেক দিন ধরে মিনস হয়, এবং প্রলংড অনেক দিন যাবত থাকে, এবং খুব আর্লি হয়, খুব খুশি হয়, নির্দিষ্ট টাইমের বেশ আগেই হয়ে যায় এবং খুব দীর্ঘদিন থাকে। লিউকোরিয়া ইয়েলো অ্যাকুইট অর্ডার, তার সাদা স্রাব রয়েছে এবং সেগুলো কেমন ইয়েলোইশ কালার এবং ঝাঁঝালো গন্ধযুক্ত। গ্রিন টন অন বিটুইন পিরিয়ড, ও কোর্স বিটুইন পিরিয়ড, এবং যেটা হয় দুই পিরিয়ডের মাঝখানে, এই ধরনের ইয়েলোইশ গ্রিনিশ প্রতিক্রিয়া তাদের দেখা দেয়। মেনস্ট্রুয়েশন ফ্লো ইন্টারমিট, মাঝে মাঝে ফ্লো হয় আবার বন্ধ হয়ে যায়। নিচের যে ফ্লোটা, changes on sitting or waking, এবং reappear on lying down,
শুইলে কিরোজোটের একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, শুয়ে পড়লে তাদের মিন্স দেখা দেয়। যদি সে হাঁটাচলা করে বা বসে তাহলে মিন্সটা বন্ধ হয়ে যায়, কিন্তু শুয়ে পড়লে আবার ফ্লোটা দেখা দেয়। এই ধরনের বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। সম্ভবত ম্যাগনেসিয়া কার্ভেও এই ধরনের সিমটম রয়েছে। আমার পরিপূর্ণ মনে পড়তেছে না, যে সে শুইলে তার মিনস্ট্রুয়েশন দেখা দেয়। করসিভ ইচিং ওই দিন ভালভা ভালভাতে অত্যন্ত চুলকায়, এবং সে চুলকায় শুধু না, সে জ্বালা করে। করসিভ ইচিং ওই দিন ভালভা, বার্নিং অ্যান্ড সোয়েলিং অফ ল্যাবিয়া, যোনির যে ঠোঁটগুলো রয়েছে সেগুলোতে ফুলে যায়, জ্বালা করে, খুব চুলকায়। ভায়োলেট ইচিং বিটুইন ল্যাবিয়া অ্যান্ড থাই, যোনির এবং থাই এর মাঝে প্রচন্ড রকমের চুলকায়। সাধারণত যখন করসিভ টাইপের লিউকোরিয়া বা সেখানে ইনফেকশন দেখা দেয়, তখন এই ধরনের লিউকোরিয়া, ইচিং, বার্নিং। কেন? কারণ ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে। ব্যাকটেরিয়া গ্রো করলে ইনফেকশন হয়, হলে তখন চুলকায়, এই ধরনের ডিসচার্জ হয়, করসিভ ডিসচার্জ হয়। তো সুতরাং এই ইনফেকশাস কন্ডিশন, হ্যাঁ, ভালভার বা সার্ভিক্সে বা ভ্যাজাইনার এই ইনফেকশাস কন্ডিশন, এবং সেখানে সেক্ষেত্রে যদি আমরা সোয়াব পরীক্ষা করি, সেখান থেকে সোয়াবকে কালচার টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, তাহলে কিন্তু সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া যায়। তো কিলোজোটের এই হচ্ছে বৈশিষ্ট্য। কিলোজোট মানেই ইনফেকশন তৈরি করে, এবং সেই মারাত্মক রকমের ইনফেকশন তৈরি করে, এবং সেটা খুব অত্যন্ত করসিভ টাইপের ডিসচার্জ হয় এবং ব্লিডিং হয়। দ্যাট ইজ দ্য কিলোজোট। কিলোজোট কি কি রূপে কভার করেছে? ফিমেল জেনিটালিয়া মেন্সেস রিটার্ন, ceases after the regular menstruation cycle, মিন্স বন্ধ হয়ে যাওয়ার পরে, মেনোপজের পরে আবার ব্লিডিং হচ্ছে, এই রূপটা সে কভার করেছে। ফিমেল জেনিটালিয়া মেট্রোরেজিয়া, অতিরিক্ত ব্লিডিং ফিমেল জেনিটাল অর্গান থেকে, এটাও কভার করেছে। মেট্রোরেজিয়া ক্যান্সারাস, এবং যাদের ক্যান্সারাস টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিক। ফিমেল জেনিটালিয়া পেইন ইউটেরাস, যার এতে ব্যথা, এই রূপটা কভার করেছে। ফিমেল জেনিটালিয়া লিউকোরিয়া ব্লাডার ইউরিনেশন ইনভেন্টরি, জেনারেল ইমাসিলেশন, জেনারেল সিক্সিং, জেনারেল ওয়ার্নিস। দেখুন, ল্যাকেসিস যে রুব্রিকগুলো কভার করেছে, কিওজোট সমস্ত রুব্রিকগুলো কভার করেছে। তাহলে শুধুমাত্র সিমটমের উপর ভিত্তি করলে আমাদের হবে না। ল্যাকেসিসের যে বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র রয়েছে তার কিছু আলোচনা করেছি। কিওজোটের যে বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র রয়েছে, সেই বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রের সঙ্গে যখন আমরা এই ডিজিজ প্যাথোলজি সমন্বয় পাবো, মিল পাবো, তখন আমরা সঠিক চুজটা করতে পারবো। এরপর কি ফসফরাস, আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, হেমাটোলজিক মেডিসিন। এবং এই ফসফরাস ইউটেরাইন পলিপ, নিম্ফোম্যানিয়া, ক্লোরোসিস, ফ্লেব্রাইটিস, এই ধরনের যে ডিজিজ প্যাথোলজি গুলো আছে, এই সমস্ত কিছুর উপর তার প্রভাব রয়েছে। ক্লোরোসিস হচ্ছে এক ধরনের অ্যানিমিক কন্ডিশন, সবসময় তার মধ্যে অ্যানিমিয়া বিরাজ করে, এবং তার স্কিন কালার অনেকটা ইয়েলোইশ দেখায়। আহ, আর নিম্ফোম্যানিয়া হচ্ছে প্রচন্ড রকমের কামুক। নিম্ফোম্যানিয়া নিম্ফোম্যানিয়া কিছুদিন আগে যে একটা রোগীর কথা বলি, একজন মহিলা রোগী, সাধারণত মহিলাদের ক্ষেত্রে নিম্ফোম্যানিয়ার টার্মটি ইউজ করা হয়। ওই মহিলাটার তার দীর্ঘদিন যাবৎ সার্ভিসাইটিসে সাফার করতেছে। তার আহ, বেশ লিউকোরিয়া হয়, এবং ইচিং হয়, পেইন হয়, মিনস্ট্রুয়েশন প্রবলেম, এই চলতেছে। দীর্ঘ বছর যাবৎ ট্রিটমেন্ট করতেছে, কিন্তু সেখান থেকে মুক্তি পাচ্ছে না। তো সে তার সমস্ত সমস্যাগুলো, কষ্টগুলো লিখে নিয়ে আসছে। আমি সেগুলো পড়ছি। তো সে অনেক অভিযোগ মনে করেছে যে তার এই সমস্যা সেই সমস্যা, দীর্ঘদিন যাবত অসুস্থ, তার ফ্যামিলিগত ভাবে সে সুখী নাই, তার হাজবেন্ড হাজবেন্ডের দিক থেকে সে
অখুশি, তার অর্থনৈতিক দিক থেকে অখুশি, সে বলছে যে আল্লাহ আমাকে অনেক কিছু দেয় নাই, দেওয়ার মধ্যে একটাই দিয়েছে প্রচন্ড যৌন স্পৃহা, এবং এই জন্য সে যে অপকর্মটা করছে, সে অন্য একজনের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ করে। এখন এই রুগী যদি তার এই নেচারটা চেঞ্জ না করতে পারে, তাহলে আপনি তাকে যতই মেডিসিন দেন না কেন, তাকে কিন্তু আপনি এই বারবার সে যে ইনফেকশনে, সে যে ইউটিআই বা সার্ভিসাইটিস আক্রান্ত হচ্ছে, তাতে কিন্তু আপনাকে নিবৃত্তি দিতে পারবেন না। তো এটাকেই বলা হয় নিউফোম্যানিয়া, অতিরিক্ত যৌন কামুকতা, এটাকে নিউফোম্যানিয়া বলা হয়। এবং ফসফরাসের মধ্যে এই নিউফোম্যানিয়াটা রয়েছে, এবং ইউটেরাইন পলিপ রয়েছে, আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় ইউটেরাইন পলিপ, ক্লোরিসিস, ফেভাইটিস এগুলো রয়েছে। স্লাইট হেমারেজ ফ্রম ইউটেরাস বিটুইন পিরিয়ড। আচ্ছা, দুই পিরিয়ডের মাঝখানে এটার কি হয়, সামান্যই রক্তপাত ঘটে। মেন্সেস টু আর্লি, scanty, not profuse, but last too long. ফসফরাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে মেন্সটা খুব প্রচুর পরিমাণে হয় না, কিন্তু খুব আর্লি হয় এবং অনেক দিন যাবত থাকে। এটা জেনে রাখবেন। যেমন ভাবে বললো যে দুই পিরিয়ডের মাঝে একটু রক্তপাত, একটু, এটা খুব প্রফিউজ হয় না ফসফরাসের ক্ষেত্রে। এই ধরনের ইউটেরাস রিলেটেড যে ব্লিডিংটা হয়, খুব প্রফিউজ হয় না, বাট দুই পিরিয়ডের মাঝখানে একটু রক্তপাত, ব্লিডিং হয়, অথবা যদি তাদের ব্লিডিংটা হয় খুব আর্লি হয় এবং অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে। আচ্ছা, ফসফরাসের যে রোগবিজ্ঞ নিয়েছি, ফিমেল জেনিটালিয়া মেনসেস রিটার্ন চেঞ্জেস আফটার দ্য রেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল, female genitalia, metrorrhagia, cancerous affections, female genitalia pain, uterus, female genital leukorrhea, bladder urination, involuntary genital emaciation, gymnastic spinning, genital weariness। এই সমস্ত রুব্রিকগুলো কিন্তু ফসফরাসে রয়েছে। তাহলে দেখুন, এই সমস্ত রুব্রিকগুলো ফসফরাস কভার করেছে, ইওজোটস কভার করেছে, ল্যাকটেসিস কভার করেছে, কিন্তু তারপরেও কিন্তু ইওজোটের এক ধরনের ধরন, ল্যাকটেসিসের এক ধরনের ধরন, ফসফরাসের একটা ধরন, এরকম ভাবে আরো অনেক মেডিসিন রয়েছে। হ্যাঁ, যেমন মেডোরিনাম, লাইকোপোডিয়াম, নাক্সভম, ক্যালকুলেটার, নেট্টামিউর, স্যালিসিয়াসিপিয়া, কক্কাস, কোকাস, পালসিটিলা গ্রাফাইটিস, সালফার, ক্যালিকা, ফেরামপেরাটা, আস্ট্রফ ইত্যাদি অনেক মেডিসিন রয়েছে। ল্যাফিসেল, আমরা সে লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারি। তো বিষয়টা হচ্ছে, আমরা রেপার্টরি, ম্যাথমেটিকা দুটোকেই সামনে রেখে এবং রোগীর ম্যাথমেটিক অবস্থাটা দেখে, রোগীর কনস্টিটিউশন দেখে, পজিটিভ ফ্যাক্টর দেখে, ফ্যামিলি হিস্ট্রি অনুযায়ী রোগীর টোটাল অবস্থা দেখে যখন আমরা সঠিক মেডিসিনটা নির্বাচন করতে পারবো, ইনশাল্লাহ সেক্ষেত্রে অবশ্যই চমৎকার রেসপন্স রেজাল্ট হবে। আমি শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে আমি আজকের মতো লিওমার আলোচনা শেষ করব এবং আপনাদের সঙ্গে সে সময় মত বিনিময় করব। কিছুদিন আগের একজন মহিলা, এই মহিলা আহ উনি এসছেন সেই পাহাড়ি অঞ্চল থেকে, সে রাঙ্গামাটি থেকে এসছে মহিলা। মহিলার তার সার্ভিক্সে সিএ সার্ভিক্স ক্যান্সার। তো মহিলার ব্লিডিং হচ্ছে এবং প্রচুর পরিমাণ তার লিউক্রিয়া, সাদা স্রাব হচ্ছে। তার সঙ্গে মহিলাটা বেশ ওয়েট লস, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তার সঙ্গে তার কনস্টিপেশন, এ হচ্ছে তার ডিজিজ রিলেটেড যে প্রবলেম গুলো। তো আমি যে বিষয়টা তার পেলাম, তার বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টা পেলাম, সেটা হচ্ছে গিয়ে তার উইকনেসটা অত্যন্ত বেশি পেলাম এক, এবং তার অ্যাপেটাইটের যে জায়গাটা পেলাম, সেখানে তার ক্ষুধা আছে, বাট তার ভিতরে রুচি নেই, লস, তার হাংরি, বাট তার মধ্যে রুচিটা নেই, রুচিটা আসে না। হ্যাঁ, তো যখন তার মধ্যে ইমাসিয়েশন পেলাম, ক্যান্সারাস অবস্থার জন্য ইমাসিয়েশন পেলাম, উইকনেস পেলাম, তার মধ্যে কনস্টিপেশন পেলাম,
এবং তার সঙ্গে তার পেটে ক্ষুধা এবং মুখে অরুচি, আর তার সঙ্গে সেখান থেকে যারা সার্ভিস থেকে সেখান থেকে ব্লিডিং ডিউ করিয়া, তখন আমি কিন্তু নিশ্চিত হয়ে গেলাম যে এই রোগীটা হাইড্রাস্টিস মেডিসিনের। এবং তাকে হাইড্রাস্টিস যখন প্রয়োগ করলাম, হাইড্রাস্টিস প্রয়োগ করার পর সে আমাকে জানালো, প্রথমেই যে বিষয়টা জানালো যে তার ব্লিডিং অলরেডি তার বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে আসলে অ্যাজ এ হোল বিষয়টা দেখতে হবে, দেখে তখন আমাদের সঠিক মেডিসিনটা প্রয়োগ করলেই দেখবেন যে খুব ইজি হবে বিষয়টা। হুম। আর নতুবা আমরা যদি শুধুমাত্র শুধুমাত্র একপার্শ্বিক চিন্তা করি, তাহলে আমরা ভুল করব। একপার্শ্বিক চিন্তা মানে শুধু প্যাথোলজি নিয়ে করলাম, বা শুধু মেন্টাল বিষয় নিয়ে করলাম, বা শুধু ম্যাথমেটিক বিষয় নিয়ে করলাম, আসলে এই একপার্শ্বিক চিন্তা করা যাবে না। আমাদের থিঙ্কিং লেভেলটা রাখতে হবে যে রোগটার বর্তমান অবস্থাটা আসলে কি নির্দেশ করছে, কজেটিভ ফ্যাক্টরটা কি, তার ম্যাথমেটিক অবস্থাটা কি, তার ফ্যামিলিগত অবস্থাটা কি, রোগীর প্রেজেন্ট অবস্থাটা তার কনস্টিটিউশন রিলেটেড নাকি কোনো এক্সাইটিং প্রসেসের সাথে রিলেটেড, সেই এক্সাইটিং প্রসেসটা কি। আসলে এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা মেডিসিন নির্বাচন করব। তো সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে চিকিৎসক বৃন্দ যারা আছেন বাংলাদেশ এবং ভারতের, এই হোমিও দর্পণ গ্রুপ অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছে, মূল্যবান উপহার আমাদেরকে দিচ্ছে। কারণ আমি কেন এই কথা বললাম, কারণ এই হোমিও দর্পণ যেভাবে এই দুই বাংলার একটা সেতুবন্ধন রচনা করে চিকিৎসকদের মানোন্নয়নে কাজ করছে, সেটা আসলে সত্যি বিরল। এবং এই ধরনের কোনো গ্রুপ আছে কিনা আমি জানি না, কিন্তু বিশেষ করে আমি ডাক্তার অমরনাথ স্যার, ডাক্তার এ কে সাগর এবং যারা আছেন, আমি ডাক্তার সুমাইয়া, ডাক্তার রাইসুল এবং সবাই যারা আছেন, সবার নাম তো বলতে পারছি না, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। তো আজকে